প্রাইমারিলি যদি আমরা এই জিনিসটাকে কনসিডার করি, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু বি আ রেভলিউশন, বিকজ এটা হওয়ারই কথা না, এই মুভমেন্টটাই হওয়ার কথা না। নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না। তখন এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই। প্রাইভেট পাবলিকের ডাইনামিক্সটা ইটস নো লঙ্গার যে পাবলিক লিডস দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ। প্রাইভেট ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। যখন আমাদের দেশে ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টকড এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজন, তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের উপর সরাসরি হচ্ছে কি নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায় না। রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে হুইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল দে ওয়ার কনসার্ন। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত শাসন। এটি হচ্ছে, এর বাইরে কোনো কথা। যাদের বয়স আপনার 15 থেকে 35-এর মধ্যে, সো 52, 71, 90, 2024 যদি দেখেন, তা আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইমাজিন দেয়ার ইজ নো কোটা প্রজেক্টের আওতায় নির্মিত 8টি অধ্যায়ের অডিও ওয়ার্ক সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাই। 2024 সালের জুলাই আগস্ট মাসে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশি কেনেডিয়ানদের পার্সপেক্টিভগুলো নিয়ে সাজানো হয়েছে এই অডিও ওয়ার্ক সিরিজটি। এই গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সাধারণ জনতার রুখে দাঁড়ানোর একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করেছে। এরকম একটি গণ অভ্যুত্থানের পর আমাদের মনে প্রশ্ন জাগে, এরপর আমরা কোথায় যাব? আমাদের দেশের পরবর্তী দিক নির্দেশনাই বা কি হবে? স্লোভেনিয়ান ফিলসফার স্লাভoj জিজেক যেমন বলেন, Yes, revolution is good, but what comes after the day of the revolution? অনেকেই মনে করেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের শাসন আমলে নতুন কোনো রাজনৈতিক নেতা তৈরির সুযোগ হয়নি বাংলাদেশে। মানে রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল শূন্যতা এবং তার সাথে গভীর অনিশ্চয়তা দেশের প্রতিটি স্তরে। দূষিত রাজনীতি, ভঙ্গুর অর্থনীতি, নিরাপত্তাহীন সমাজ এবং তোষামোদির সংস্কৃতি, এইসব ব্যাপারগুলোকে সামাল দেবার জন্য ভ্যাকিউম বা শূন্য জায়গাটিতে বাংলাদেশের মানুষ বসালো 2006 সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতবিরোধ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দারিদ্র্যমুক্ত পৃথিবী তৈরির স্বপ্ন, তরুণদের জীবন এবং জীবিকা নিয়ে নতুনভাবে চিন্তা করবার স্বপ্ন দেখানো বিশ্বব্যাপী জনপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে উঠলেন নতুন বাংলাদেশ, অথবা অনেকেই যাকে বলে থাকেন বাংলাদেশ 2.0, সেটি গড়বার একটি স্বপ্ন এবং আস্থার স্থানে। কিন্তু স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো এবং তার বাস্তবে রূপ দেওয়ার মাঝে তফাৎ অনেকটাই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা, ব্যর্থতা এবং তার কাছে ভবিষ্যৎ চাওয়া পাওয়া, এইসব ব্যাপারগুলো আমাদের বাংলাদেশি কেনেডিয়ান ডায়াসপোরাকে কিভাবে ভাবাচ্ছে, সেই সব জানতে চেয়েছি বেশ কিছু বাংলাদেশিদের কাছে যারা কানাডাতে বসবাস করছেন বিভিন্ন সময়কাল ধরে। এই বাংলাদেশি কেনেডিয়ানরা জড়িত আছেন উচ্চশিক্ষা, শিল্প, সাহিত্য এবং সংবাদ মাধ্যমে। তাদের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অডিও ওয়াকের 8ম অধ্যায়টি, যার নাম দেয়া হয়েছে ডক্টর ইউনূসকালীন আমরা।
অডিও ওয়ার্ক সিরিজের প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একটি ইউনিক কিউআর কোড, যেটি আপনাকে স্ক্যান করতে হবে কথোপকথনগুলো শুনবার জন্য। আপনি সিরিজটি ধারাবাহিকভাবে শুনতে পারেন 1 থেকে 8 পর্যন্ত, তবে ধারাবাহিকতা না মানলেও বিষয়বস্তু বুঝতে যাতে সমস্যা না হয় সেভাবেই অডিও ওয়ার্কগুলো সাজানো। ইমাজিন দেয়ার ইজ নো কোটা টিম বিশ্বাস করে আমাদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলো পাবলিক স্পেস। আমরা সেটি দেখেছিও 2024-এর জুলাই অগাস্টে। বাংলাদেশের মতো টরন্টোর বাংলা টাউনের রাস্তাঘাট, অলিগলি, রাস্তার মোড়, দোকানের সামন পরিণত হয়েছিল অনেকগুলো প্রতিবাদী মঞ্চে। এ কারণে এই অডিও ওয়ার্কগুলো পাবলিক স্পেসে ইনস্টল করা। ড্যানফোর্থের রাস্তায় হাঁটতে হাঁটতে শুনুন এই অডিও ওয়ার্কগুলো, পরিবার পরিজনকে নিয়ে এসে শুনুন, বন্ধু বান্ধবের সাথে শুনুন ডেন্টোনিয়া পার্কের চা চানাচুরের আড্ডায়। কিছু কথা ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু সেই আলোচনা সমালোচনা থেকেই হয়তো সূচনা হবে বাংলাদেশে এমন একটি পাবলিক স্পেস তৈরির স্বপ্ন বুনন, যেখানে নট জেনোসাইড বাট দ্য ডেমোক্রেসি উইল রুল। অধ্যায় 8, ডক্টর ইউনুসকালীন আমরা। আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্ট্রি আফটার 1971 যেখানে একজন লিডার এর অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ সো অ্যান্টিসিপেটেড। সো 1971-এ শেখ মুজিবুর রহমান সাহেব স্বাভাবিকভাবেই সে ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন অবিসংবাদিত নেতা। সো তখন অন্য কেউ আসলে পিপল উড নট হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট পারসন। বাট আমরা পরবর্তীতে জানি যে 71 থেকে 75-এর কারণে সে বাকশাল ক্রিয়েট করছে বা অনেক কারণে হচ্ছে আপনার হি লস হিজ পপুলারিটি, এবং পরবর্তীতে সে রকি বাহিনী করছে যারা who turned out to be persecutors themselves. সো এইবার যেটা হয়েছে, ইউজুয়ালি বিএনপি, জামাত এর একটা ঘরানা, তারপরে হচ্ছে আপনার ইসলামিক ধারণার যারা একটা ধরেন হেফাজতে ইসলাম, চরমনাই, বা এটা তো আপনার একটা সেগমেন্ট। আর একটা গ্রুপ আছে আপনার বামপন্থী দল, যারা জেনারেলি সেকুলার বা হচ্ছে যারা লিবারাল ডেমোক্রেসিতে বিলিভ করে, নট সো মাচ এঙ্গেজড ইন রিলিজিয়ান। আর আরেকটা গ্রুপ আছে তারা পলিটিক্সের সাথে নাই। বাট সবাই, আপনি যদি 5 তারিখের পরের ইন্টারভিউগুলো দেখেন, everyone was only accepting Dr. Mohammad Yunus. There was no second candidate. So Dr. Mohammad Yunusের taking charge was the only possible choice. Not only that, আমার মনে হয় যদি অন্য কেউ আসতো, মানুষ মনে করতো যে সেনাবাহিনী হয়তো এখানে কোনো একটা অ্যাটেম্পটেড কু করতেছে। সো বিকজ অফ ডক্টর ইউনুসেস পপুলারিটি বলেন বা গ্লোবাল ইনফ্লুয়েন্স বলেন, বা তখন তো আসলে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা চলে গেছিলাম প্রায় দ্বার প্রান্তে, কারণ রেমিটেন্স শাটডাউন হয়ে গেছে, মাঝখানে এতদিনই হয় নাই, আমাদের ইন্টারন্যাশনাল অর্ডারগুলো, মানে বলছি গার্মেন্টস অর্ডার বা হচ্ছে যে মার্কেটে যে অন্যান্য যে অর্ডারগুলো ছিল সেগুলো বন্ধ হওয়া শুরু করছে, প্লাস আমাদের ফাইন্যান্সিয়াল একটা ইনস্ট্যাবিলিটি। সো সবাই মনে করতেছিল বিকজ ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাজ দিস হিউজ কানেকশন উইথ দ্য গ্লোবাল কমিউনিটি অ্যান্ড গ্লোবাল political order and economic order. So he's the only person who can actually pull Bangladesh up. So we were very delighted and excited. Everyone was also interested in সে তার ক্যাবিনেটটা কেমন হয়। তার ক্যাবিনেটের আমরা পরবর্তীতে দেখতে পারলাম কিছু পরিচিত মুখ আছে, যেমন আপনার আসিফ নজরুল, উনি সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আরও বেশ কয়েকজন। আমরা দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম 2 জন সমন্বয়ক, নাহিদ ইসলাম আর জি ক্রীড়া বিষয়ক সমন্বয়ক জি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশন, সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং ব্লাড
একটা এক্সপেরিমেন্ট। বাট আমরা এটাও দেখতে পারলাম যে অনেক উপদেষ্টা আর নট ভেরি অ্যাক্টিভ পাবলিকলি। আমি যেটা বলতে চাইছি যে যখন এরকম একটা রেভলিউশন হয় মানুষের এক্সপেকটেশন অনেক হাই থাকে, তাদের উইশ লিস্টটা আসলে অনেক বড় থাকে। এখন হ্যাঁ, আমার হয়তো অনেক উইশ লিস্ট অনেক বিশাল, হ্যাঁ আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ঠিক হবে, আমাদের পলিটিক্যাল যে হেজমনি সে স্ট্রাকচারটা ব্রেকডাউন করবে, মানে মোর ইনক্লুসিভ একটা রাজনৈতিক পরিবেশ হবে, আমাদের এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ আছে সেখান থেকে পলিটিসাইজেশন কমে যাবে, আমাদের জুডিশিয়ারি সেখান থেকে আপনার দলীয়করণটা এটাও চলে যাবে। সো এই যে রিফর্মে যেইটা, এটার জন্য উই এক্সপেক্টেড অর আমি মনে করি উই নিডেড মাচ স্ট্রঙ্গার পিপল। কারণ আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 16 বছর ধরে টিকেই ছিল, কারণ তারা তাদের এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারিতে সব মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গায় তাদের লোক সেট করছে, যাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে দেশটাকে পলিটিক্যালি চালানো, মানে দেশও চালাবে আবার পলিটিক্যাল বেনিফিটগুলোও নেবে, যেটাকে আমরা বলতে পারি একটা মাফিয়া অর্গানাইজেশন টাইপের। এই মাফিয়া গ্রুপের যারা লিডার তাদেরকে কন্ট্রোল করার জন্য ইউ নিড পিপল, হাইলি এক্সপিরিয়েন্স পিপল, যাদের খুবই আউটস্পোকেন এবং যাদের অ্যাকশনগুলো দেখা যায়। সো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এসে প্রশাসনের প্রথম 10% যত আমলা আছে তাদেরকে যদি এক রাতে বলতো যে কালকে থেকে তোমাদের চাকরি বাদ, আমার মনে হয় কেউ এতে না করতো না, বিকজ দে হ্যাভ দ্যাট ম্যান্ডেট। বাট মেবি দে হ্যাভ মিস দ্য ট্রেন। তারা রিফর্ম করার জন্য কিছু জিনিস চেঞ্জ করার চেষ্টা করছে, কারণ আমরা এখনও কনস্ট্যান্টলি নিউজে দেখছি যে আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতন করছে এক ডিসি, এডিসি বলেন বা পুলিশের সিনিয়র কর্মকর্তা বা সেনাবাহিনীর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার অনেক সিনিয়র কর্মকর্তা যাদেরকে হু শুড হ্যাভ বিন ফায়ার্ড বাট দে আর স্টিল অ্যাট প্লেস, তাদেরকে হয়তো এক জেলা থেকে সরাই আরেক জেলায় নিয়ে গেছে বা সাময়িক বরখাস্ত করছে। সো আমরা ইউনিস গভর্নমেন্টের কাছে আমরা যে স্ট্রং অ্যাকশন এক্সপেক্ট আমরা করছিলাম, হয়তো অতটুকু অ্যাকশন হয় না, মেবি বিকজ দ্য গভর্নমেন্ট স্ট্রাকচার ইটসেলফ ওয়াজ উইক। উপদেষ্টা যেমন আমরা দেখলাম সাখাওয়াত হোসেন, ওনাকে ফার্স্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো, বাট পরবর্তীতে তাকে সরায় দেওয়া হলো। সো উই নিডেড স্ট্রং পিপল। এবং এটার জন্য আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনার জুলাই আন্দোলনের একটা, জুলাই রেভলিউশনের একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল আজ থেকে 1 মাস আগে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সো এই ঘোষণাপত্রটা আসলে প্রয়োজন কেন হলো? আমার মনে হয় এই গভর্নমেন্ট নিজেই এখন পর্যন্ত একটু কনফিউজ যে তারা কি একটা বিপ্লবী গভর্নমেন্ট নাকি আপনার বিপ্লবী গভর্নমেন্ট না। কারণ বিপ্লবী গভর্নমেন্ট যদি হতো তাহলে তো আসলে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন শাহাবুদ্দিন চুপু, সে নিজেই বলছিলেন যে শেখ হাসিনার কদমপুছি না করতে পারলে সে যেহেতু এখন প্রেসিডেন্ট হয়ে গেছে সে করতে পারবে না, অ্যান্ড হি ফিল সরি ফর দ্যাট মিনস যে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন দেশের সর্বোচ্চ অভিভাবক, তিনি পর্যন্ত এখন পর্যন্ত অ্যাপয়েন্টেড বাই দ্য এক্স প্রাইম মিনিস্টার। সো এক্ষেত্রে বলা হয় যে যদি বিপ্লবী গভর্নমেন্ট হতো তাহলে তো আমাদের, আর বিপ্লবী গভর্নমেন্ট তো কখনো আসলে এক্সিস্টিং কনস্টিটিউশনাল স্ট্রাকচারের মধ্যে হয় না। কারণ শেখ হাসিনাকে তো আমরা চাইলে, বা শেখ হাসিনা যে কোনো লিডারকে তো চাইলে বের করে দেওয়া যায় না। উই হ্যাভ আ পলিটিক্যাল স্ট্রাকচার অ্যাপ্রুভড বাই দ্য কনস্টিটিউশন। সো যেহেতু বিপ্লবটা হয়েছে ব্রেকিং দ্য কনস্টিটিউশন, বাট আমরা আবার শপথ নিচ্ছি কিন্তু আবার রাষ্ট্রপতির ভবনে যে। সো মেবি ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টটা তাদের পিছে যে হিউজ ম্যান্ডেট আছে মানুষের, তারা ধরতে পারে নাই বা এখনও হয়তো ধরতে পারতেছে না। বাট নাও ইটস ইভেন টার্নিং আ বিট লেট, কারণ বিএনপি নির্বাচন চায়, জামাত ইসলাম বলে লেটস ওয়েট অ্যান্ড সি,
ছাত্ররা বলতেছে যে আমরা নিজের একটা দল করব। সো প্লাস আমরা দেখছি যে জুলাই আন্দোলনের সময় যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা পর্যন্ত এখনও করা হয় নাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ ডান অ্যান্ড শুড হ্যাভ ডান। সো এই জিনিসগুলো যেহেতু ধীর তালে চলছে, সো slowly people are getting frustrated. I won't say this government is turning out to be a failure, but যদি এভাবে চলতে থাকে, সো আনফর্চুনেটলি আমার মানুষের যে ওভারঅল ম্যান্ডেটটা ছিল তারা আস্তে আস্তে হারায় যাবে। পার্টিকুলারলি যদি শেখ হাসিনার কে ভারত যে এখনও যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট যদি খুব স্ট্রং অ্যাকশান না নেয়, এই ছোটোখাটো বিবৃতি না দিয়ে, কারণ মানে আমরা বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিগুলো পাওয়া যায় যে হ্যাঁ আমরা ভারতকে বলছি, নরম সুরে আসলে কথা বলে আমরা দেখছি যে শেখ হাসিনা অডিও কল রেকর্ড লিক হচ্ছে, সে কিছুদিন আগে আপনার একটা কনফারেন্সের মাধ্যমেই করলো। এর মানে বোঝা যাচ্ছে যে আমরা ভারতকে এখনও স্ট্রং মেসেজ দিতে পারিনি। যদি এইভাবে চলতে থাকে, সো মানুষ মেইনলি এই গভর্নমেন্ট টাপল করছে তিনটা কারণে। এক হচ্ছে শেখ হাসিনা কোনো নির্বাচন ছাড়া এতদিন টিকে ছিল, এক। দুই হচ্ছে সে ব্রুটালি অপোজিশনকে দমনপীড়ন করছে। তিন হচ্ছে সে ভারতের গোলামি করছে। সো তার মানে হচ্ছে পাবলিকের এক্সপেকটেশন হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার। দুই হচ্ছে আমাদের ওভারঅল কান্ট্রির সিচুয়েশান ভালো, যেখানে আপনার মুক্ত চিন্তা চর্চা হবে, মানুষের ফ্রিডম অফ স্পিচ থাকবে, কোনো দমনপীড়ন হবে না, এই যে গুম খুন যেগুলো হয়েছে এটার একটা বিচার হবে। আর ফাইনালি হচ্ছে আমাদের খুব স্ট্রং একটা পররাষ্ট্র নীতি, যেখানে আমরা ভারত সহ পৃথিবীর বাকি সবগুলো দেশকে দেখাতে পারবো যে উই আর আ সভারেন ইন্ডিপেন্ডেন্ট নেশন হু ইজ কেপেবল অফ মেকিং ইজ ওন ডিসিশন। সো এই তিনটা ফ্রন্টে যদি ইউনিস গভর্নমেন্ট এখনও স্ট্রং না হয়, আস্তে আস্তে মানুষ তার ম্যান্ডেট সরাই ফেলবে গভর্নমেন্টের কাছ থেকে। সো উইশ লিস্ট হচ্ছে হোপফুলি উই হ্যাভ আ ভেরি গুড reform of our not only constitution but overall democratic institution, and hopefully a good election in the future. ওই যেটা বললাম যে শেখ হাসিনার আমলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাদের কোনো নেতৃত্ব তৈরি হয় নাই। আমরা ওই জন্যই ওই সময় খুব মানে শেখ হাসিনাকে একটা বড় অংশ সাপোর্ট করতে, বিকল্প নাই, সো শেখ হাসিনাই থাকুক। হ্যাঁ, তা আসলে আমাদের সামনে কোনো বিকল্প ছিল না, কেউ দাঁড়াইতে পারতেছে না, আমরা কাকে আসলে নেত্রী হিসেবে দেখবো। বাট আমার একটা ইয়ে ছিল যে কেউ না কেউ দাঁড়াবেই। আপনি বড় বটগাছটা যদি কেটে ফেলেন, হ্যাঁ, বা ওর ছায়া নিচে নানা ধরনের জিনিস দ্বারা আমরা করোনার সময় দেখছি যে পুরো পৃথিবী আবার গ্রিন হয়ে গেল, অল্প একটু সময় দিলেই হয়। সো শেখ হাসিনা কেউ না কেউ দাঁড়াবে। বাট শুরুতে আমরা কেউ আশা করি না যে ডক্টর ইউনুস, আমরা ওই চিন্তাটা আসলে আসেনি, আমরা চিন্তা করতেছিলাম যে আসলে কী হবে। অ্যান্ড দেন ইউনুস যখন হলো, আমাদের প্রধান যেই মানে আমি মনে করি যে আমি অন্যদের আমি নিজে খুশি হয়েছিলাম যে একজন নোবেল লরিয়েট। কারণ আমরা আমাদের নেতৃত্বে যাদের দেখি সব হইল মানে পড়াশোনা কি আল্লাহ জানে, আমরা যখন বাইরের দিকে তাকাই হার্ভার্ড অমুক তমুক শিক্ষিত মানুষ। সো একজন শিক্ষিত মানুষ আসলে কী করে? হ্যাঁ, বাংলাদেশের যদিও শিক্ষিত মানুষদের আমরা অনেক খারাপ খারাপ জিনিস দেখছি, মন্ত্রী যারা ছিল হাসান মাহমুদ বলেন, অন্যরা পিএইচডি করানোর জন্য আরও ভয়ঙ্কর বদমাইশ ছিল আর কি। এনিওয়ে, সো একজন নেতৃত্ব, একজন নেতা যার বাইরের সঙ্গে যার কানেকশন ভালো, পৃথিবীর অন্যান্য মানুষ যাকে শ্রদ্ধা করে, সে আসলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে। কিন্তু আমার একটা ইয়া ছিল যে একজন নোবেল লরিয়েট মানুষ বা যখন একজন মানুষ ইন্ডিভিজুয়ালি যখন ইয়া হয়, সেলিব্রিটি হয়, এটা একটা প্রবলেম আছে। ইন্ডিভিজুয়াল সেলিব্রিটিরা তাদের ইমেজ রক্ষায় সবসময় খুব ব্যস্ত থাকে। সো সে তার ইমেজ রক্ষার জন্য যে কোনো কিছুই করতে পারে। অ্যান্ড আমার একটা ডাউট ছিল, আছে এখনও, যে ইউনুস আসলে ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব হিসেবেই সবচেয়ে বেশি গড়ে উঠছেন আমার কাছে মনে হয়, অন্যান্য প্রতিষ্ঠান যখন অন্যদিকে তাকাই। সো উনি আসলে টিম লিড হিসেবে কেমন হবে, এটা আমার শুরুর থেকে একটা ডাউট ছিল যে টিম লিডার হিসেবে মেবি হি ইজ নট গুড চয়েস, বাট আমাদের এই মুহূর্তে এর চেয়ে ভালো কেউ নাই। এবং ইন্টারন্যাশনালি এটাই একটা বড় জায়গা ছিল যে উনি হয়তো বা এই কানেকশনগুলো রিভিল করতে পারবেন, টাকা ফেরত নিয়ে আসতে পারবেন,
এই বিচারের প্রক্রিয়াগুলো হয়তো শুরু করতে পারবেন। সো সারা বাংলাদেশ আমি যতটুকু দেখছি আমার আশেপাশে সবাই ওয়াজ হ্যাপি, এভরিবডি ওয়াজ হ্যাপি, অ্যান্ড আমি আসলে হ্যাপিই ছিলাম। মানুষ হতাশ হয় সবচেয়ে বেশি যখন সে অনেক বেশি আশা করে, ঠিক আছে? তো ওই শেখ হাসিনা যখন হয় এই বাসার থেকে আমি আমার বন্ধুদের বলছিলাম যে আগামী 10 বছরের জন্য আমি বলছি 10 বছর বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির ভিতর দিয়ে যাবে, আমাদের নেতৃত্ব ঠিকঠাক মতো গড়ে উঠবে না, বিকজ অফ ধরেন যেই পুলিশ বাহিনী আমাদের এত হত্যাযজ্ঞ চালাইছে, ধরেন পুলিশের সদস্য আছে ধরলাম ধরেন 50,000-ই ধরেন এর ভিতরে 20,000 হয়তো হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত ছিল বা সামহাও যুক্ত, 30,000 যুক্ত হয়নি। বাট এই 20,000 যেটা, এই 20,000কে বাদ দিয়ে আবার নতুন 20,000 নেওয়া, এদের ট্রেনিং দেওয়া ডিফিকাল্ট। আমাদের বাংলাদেশে একটা বড় অংশ চালায় আমলারা, এদেরকে আপনি বাদ দিয়ে, এদের তো একটা ট্রেইনড আমলা, এদেরকে হুট করে এখানে কাউকে ঢুকানো যাবে না। সো প্রত্যেকটা জিনিসেই এখন হলো আমি মনে করি, আমি যেটা বলছিলাম বা আমি এখনও যেটা মনে করি যে গাছ বেড়ে ওঠার জন্য দুইটা জিনিস, পানি আর হলো সানলাইট। পানি এবং সানলাইট এখন বাংলাদেশে ঢুকতে পারতেছে নেতৃত্বের উপরে, এবং ওইটা যখন শুরুতে আসলে অনেক ধরনের আগাছা নানান কিছু মানে একদম ঘিজিবিজি হয়ে যায়, দেন ওর ভিতরে কেউ দু একটা গাছ বড় হয়ে যায়। সো এইটা আমি বাংলাদেশের ক্ষেত্রে 5 থেকে 10 বছর আমি দেখি যে এর ভিতরে নানা ধরনের ঝামেলা হবে। যেসব মুখগুলো এতদিন বন্ধ, যেটা বললাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা অন্যান্য কারণে যাদের মুখ বন্ধ ছিল, যে আমরা হেফাজতকে দেখতে পাই, আরও নানান গ্রুপকে দেখতে পাই, নানা ধরনের ইন্টেনশন নিয়ে নানান গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপ তাদের ডোমিনেন্স প্রদর্শনের চেষ্টা করে, যে যতটুক পিস অফ কেক নিতে পারে। হ্যাঁ, সো এইটার ভিতর দিয়ে মারামারি করে একটা নেতৃত্ব তৈরি হবে, যেই নেতৃত্বটা আসলে বাংলাদেশকে আসলে একটা দিকে হয়তোবা নিয়ে যেতে পারবে। আর এই গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের তো আশা অনেক বেশি, যে অবশ্যই ইউনূসেরকে যেই আশা নিয়ে মানুষজন করছিল সেটা পূরণ হয়নি হওয়া, আমি ব্যক্তিগত মনে এটা সম্ভব না, এটা ইউনূস না, এটা যে কোনো মানুষই যদি আসতো ডিফিকাল্ট। অন্য কেউ আসলে যদি আরও স্ট্রিক্ট বা আরও ডিফারেন্ট স্ট্র্যাটেজির মানুষের হয়তো আরও বেটার ওয়েতে সামলাইতো, বাট খারাপই থাকতো পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে ভালো করা খুব মানে আমি অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলছি, নানাজনের সঙ্গে কথা বলছি যে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, শেখ হাসিনাও যদি থাকতো আগামী 1-1.5 বছরের ভিতরে এই সময়ের ভিতরে অলরেডি আমাদের ইকোনমি একদম ফুল কলাপস করতো, না করার কোনো কারণ নাই। ব্যাঙ্কগুলো খালি, ব্যাংকারদের সঙ্গে কথা বলা, টাকা ছাপাইতেছে, মুদ্রাস্ফীতি বাড়তেছে, নানান কিছু তখন তো আরও যেসব কর্মকাণ্ড চলতেছিল এর ভিতরে আরও টাকা বাইরে যেত। সো এটা খুবই স্বাভাবিক ছিল, বাট অবশ্যই বেটার করার অনেক অপশন ছিল। কেন করেন এটা তো তার বিষয়ে। হ্যাঁ, এবং যেসব উপদেষ্টাদের নিচে আমার কাছে মনে হয় যে একটা বড় অংশ এনজিও ঘরানার, তারা পাবলিক রিলেটেড মানুষ না। এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট মানে রাজনীতিটা আসলে রাজনীতিবিদদেরই করা উচিত, বা তারাই মানুষকে বোঝে। এটা এনজিওর মতো ব্যান্ডেড সলিউশন দেওয়া হয় না, বা আর্মি দিয়েও হয় না। আর্মি হলো একদম ডিরেক্ট স্ট্রেইট হাইটা যাবে, এনজিওর হলো এটা একটা ডিফারেন্ট ওয়েতে মডেল করার। রাজনীতিবিদরা হলে জিনিসটাকে বুঝে, মানুষকে বুঝে, পালস বুঝে, দুইটা গালি খেয়ে, একজনকে করে ওদের মতো করে আস্তে আস্তে জিনিসটাকে সামলায়। সো গুড পলিটিশিয়ান দরকার আমাদের দেশে। আমি এখনও গুড পলিটিশিয়ান দেখতে পাচ্ছি না, এবং আমি মনে করি যে ইউনূস গুড পলিটিশিয়ান না। ওই যে আমি যেটা বললাম যে ওনার নিজের ফ্যান বয়, সারা জীবন তো উনি ফ্যান বয় মানে নানানজন ওনাকে আসলে তোষণ করেই গেছে। হ্যাঁ, সবাই দেখতে করা। সো উনি আসলে কোনো ধরনের কনফ্রন্টেশনের ভিতরে যায় না, যে স্পেসিফিক একটা সিদ্ধান্ত নেবে, কেউ একজন অপছন্দ করবে, নানান কিছু করবে। দেখবেন যে এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিচ্ছে, জনসমক্ষে নানান কিছু বলছে, সব ভালো ভালো কথা, খুব সুন্দর কথা। একটাও হয়তো বা ভালো হবে, বাট আমাদের মানুষ অপছন্দ করতে হবে এরকম কিছু ভিতরে যায় না। সে চায় না, মানুষ ওই রিস্কটাই সে নিতে চায় না। এটাই মানে নোবেল laureate বা এই ধরনের যারা মানুষ, তারা কখনোই নিজের ইমেজকে তারা কখনোই সবার আগে রাখে। এটা একটা প্রবলেম আর কি। আমি ভীষণভাবে হতাশ হওয়াটাই স্বাভাবিক। সেটা হচ্ছে যে ধরুন আমি আপনাকে বলি, একজন ডক্টর ইউনূস তিনি যদি এমন হতেন যে তিনি ক্ষমতা নিচ্ছেন 8 তারিখে, 8ই অগস্ট তিনি ওত নিয়েছেন, এবং সেদিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন, সারা বাংলাদেশের কোনো জায়গায় আমি একটি বিশৃঙ্খলার ঘটনা দেখতে চাই না, সারা বাংলাদেশে কোনো জায়গায় আমি মুক্তিযুদ্ধের
অবমাননা হয় এরকম একটি ঘটনা দেখতে চায় না। এবং তিনি যদি মানে পুরো প্রক্রিয়াটা যদি এমন হতো যে তিনি যদি পুরো দেশটাকে সত্যিকারের উন্নয়নের জায়গায় নিয়ে যেতেন, আজকে তো তিনি হিরো থাকতেন। তিনি আমার মতো লক্ষ লক্ষ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক, তারা তো ডক্টর ইউনূসকে নেতা মানত। কিন্তু বাস্তব হচ্ছে যে ওই যে আসলে তো সব কিছু ডিজাইন, ইট ওয়াজ এ ইল মোটিভ ডিজাইনড বাই ইল মোটিভস, তার ফলে এগুলি হওয়াটাই স্বাভাবিক ছিল এবং তাই ঘটছে। এই যে আজকে সংস্কারের নামে যে ফাজলেমি গত 8 মাস 10 মাস ধরে চলছে এবং এখন নির্বাচনকে যে জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছে এবং নতুন করে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আমরা 5 বছর তাকে দেখতে চাই, তাই না? ডক্টর ইউনূসের বোঝা উচিত তিনি একজন রাজনৈতিক ব্যক্তি না। একজন যখন কেউ রাজনীতি করে, বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল, তাদের একেবারে সমাজের সর্বোচ্চ শিখর থেকে সমাজের সর্বনিম্ন জায়গা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ থাকে তার সমর্থক। ডক্টর ইউনূসের পক্ষের যারা সমর্থক তারা কিন্তু ওরকম সমর্থক না। তার কাজ ভালো আছে, আপনি আরেকটা ন্যারেটিভ দিয়ে দেন, তার বিরুদ্ধে চলে যাবে সাথে সাথে, তাই না? সুতরাং এরকম মানে একটা কেয়ারটেকারের মতো একটা গভর্নমেন্ট যখন ফর্ম করা হয়েছিল, সেই জিনিসটাই হওয়া উচিত ছিল মুক্তিযুদ্ধের পক্ষের ভালো মানুষদেরকে নিয়ে দেশের, কারণ বাংলাদেশে তো কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা দেখেছি এর আগে, 96-এ দেখেছি, 91-এ দেখেছি, সেরকম মানুষদেরকে নিয়ে এবং সেইভাবে দেশ পরিচালনা করার উদ্যোগটা নেওয়া উচিত ছিল। এখন আমি জানি না যে মানে ভবিষ্যৎ কোথায় যাবে, তবে আমি তার উদ্যোগ কোনো কিছুর ব্যাপারে আমার এখন কোনো আগ্রহ নাই, কিছুই নেই। যখন হচ্ছে 4 তারিখের পরে 5 তারিখে হচ্ছে লং মার্চ হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করা হইলো, এটা 6 তারিখে ছিল, 5 তারিখে হয়েছে। তখন হচ্ছে গিয়ে রাতে আমি ওয়াইফের সাথে আমি ম্যাক্সিমাম টাইমে আমার ওয়াইফের সাথে ডিসকাশন করি। তো ওই টাইমটা হচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম না, আমার কন্টিনিউয়াসলি ডিসকাশন করতেছিলাম। তো আমি হঠাৎ করে হচ্ছে রাতে বলতেছিলাম মেবি হচ্ছে সরকার মনে হয় না থাকবে। গতদিন হচ্ছে গিয়ে আমি যখন একটা প্রটেস্ট থেকে হচ্ছে বাড়ির দিকে ফিরতেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি বলতেছিলাম যে হচ্ছে গিয়ে আমার এক আঙ্কেলকে, তো আঙ্কেল বলতেছিল তোমার কি মনে হয়? আমি বলছি যে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন থাকতে পারবে। এটা হয়তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমার কাছে মনে হয়েছে এটা হইতে পারে, আমি জাস্ট এর জন্য বলছিলাম। তখন যখন 5 তারিখ সকাল হইলো, 12টা বাজলো, যখন হচ্ছে গিয়ে আপনার সেনাপ্রধান বললো যে সে কিছু বলতে চায়, ওই টাইমেই হচ্ছে গিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুকে যে মুজিবের একটা ছিল, 12টা বেজে গেছে, রিয়েলিটি তুমি মাইনা লও। তো আমি বলছিলাম যে আর সময় নাই, যা হওয়ার হয়ে গেছে। সো আমি এইভাবেই স্ট্যাটাস দিয়েছিলাম ওনার ইয়াটা কোট করে। দেওয়ার পরে যেটা হয়েছে, তো একটার সময় 2টার দিকে মনে হয় আরেকটু লেট হয়েছে, এই আপনার অ্যানাউন্সমেন্ট আসবে বলছিল যে তারা জানাবে। তখন আমার বউ আমার ওয়াইফ বলতেছিল 12টার দিকে, তোমার কি মনে হয় যদি সরকার চেঞ্জ হয় কাকে দিতে পারে? তো আমি তার বলতেছিলাম তুমি আমারও যদি জিজ্ঞেস করো, আমার কাছে হচ্ছে গিয়ে আমি ডিরেক্ট এইভাবেই বলছিলাম ডক্টর ইউনূস। আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, সব কিছু চিন্তা করেন, ওনার থেকে হচ্ছে রাইট পারসন ওই টাইমে আপনি কাউরে থিঙ্ক করতে পারবেন না। কারণ আপনার হচ্ছে কি যদি হচ্ছে কি বহির্বিশ্ব রাজনীতি চিন্তা করেন, একটা বড় একটা জিনিসের যেটা সবাই মানবে কিনা, ওই পার্সনটাকে সবাই অ্যাকসেপ্ট করবে কিনা, এবং কি মানে কীভাবে হ্যান্ডেল করবে সিচুয়েশনটা। তো আমার ওয়াইফ বলছে যে হচ্ছে গিয়ে ওই টাইমে না, ওনাকে হচ্ছে কোনোভাবেই হচ্ছে দিবে না, ওনার অ্যাগেনস্টে কেস আছে অনেকগুলা, সো ওনারে জাতি মানবে না। পরে আমি বলছি যে তুমি হচ্ছে গিয়ে লিখে নাও, যদি হচ্ছে প্রধান মানে কেউ হয় নতুন কোনো কিছুর জন্য, ডক্টর ইউনূসকে ছাড়া কেউ কোনো কিছু চিন্তা করতে পারবে না। আলটিমেটলি যখন এটা হয়েছে তখন আমি বলছি যে মানে এটা আসলে এটা হওয়ারই ছিল, এটা ছাড়া আসলে দেশ ওই টাইমে মানে স্থির করা যেত না। তো ওনারে দেওয়ার পরে আমি যেটা বললাম যে হচ্ছে গিয়ে আমি নর্মালি হচ্ছে গিয়ে অনেক ইতিহাসের বই পড়ি, নেগেটিভ পজিটিভ সব, এবং কি হচ্ছে 1971 সালে, এবং আপনারা যদি বলেন যে হচ্ছে গিয়ে এই যুদ্ধর আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি, আমি অনেকগুলো বই পড়ছি, আমি ওইগুলো মেনশন না করি। সো এবং কি হচ্ছে অনেকে হচ্ছে স্কিপ করে মাওলানা ভাসানীর কথা। সো ওনাকে আমি অনেক রেসপেক্ট করি, এবং কি ওনারও অনেক অবদান আছে বাংলাদেশের ইয়ে নিয়ে। তো সব কিছু মিলে আপনি যদি পুরো হচ্ছে রাজনীতিকে হচ্ছে গিয়ে দেখেন, তাইলে ওই টাইমে ইউনূস ছাড়া আমাদের আসলে কোনো অপশন ছিল না।
একটা নতুন জবে যখন আমি ঢুকি বা আমি যখন হচ্ছে গিয়ে কোনো একটা জবে নতুন ঢুকি, ওইটা কোপ আপ করতে আমার 6 মাস লাগে। ওই টাইমে আমাকে গাইড করতে হয়, আমাকে শিখতে হয়, পুরনো জিনিস থেকে ঘাটাঘাটি করতে হয়, দেন হচ্ছে আমি হচ্ছে গিয়ে নতুন একটা প্রজেক্টে হাত দিতে পারি। আপনি যখন ওনাকে বসাইছি, আমাদের কাছে মনে হচ্ছে একটা হচ্ছে গিয়ে ম্যাজিক কোনো কিছু হবে, সব কিছু একসাথে হচ্ছে ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু আপনি যদি হচ্ছে নর্মাল ওয়েতে চিন্তা করেন, আপনি ওনার নেগেটিভ দিক খোঁজার থেকে আপনি একটাবার চিন্তা করেন, আপনি একটা জবের ক্ষেত্রে একটা ছোট রোল প্লে করতেছেন, সেই ক্ষেত্রে যদি আপনার কোপ আপ করতে ওই অর্গানাইজেশনের সাথে 6 মাস লাগে, পুরো একটা দেশ চালাইতে যেই লোকটা হচ্ছে গিয়ে তার পুরোপুরি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট থেকে সে হঠাৎ করে এখানে আমরা এনে ওনাকে বসাইছি, ওখানে অনেক ভুল থাকবে এবং কি ভুল থাকাটাই নর্মাল। যদি ভুল না হইতো তাইলে উনি মানুষের কাতারে পড়তো না। সো ওনার অনেক ভুল আছে, ওইখান থেকে উনি অনেক লার্ন করতেছে। সবচেয়ে বড় জিনিস, কেউ যখন ভুল করে সেটা অ্যাকসেপ্ট করে যে আমি ভুল করছি, এটা আমার মডিফাই করা উচিত, দ্যাট মিনস সে কিছু লার্ন করতেছে এবং শিখতেছে, সেটা অ্যাপ্লাই করতেছে। এবং আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে গিয়ে সে আসলো আপনার 6 মাস 7 মাসের মধ্যে সব চেঞ্জ করে দিবে, এটা আসলে আমাদের বোকামি এবং ওনার অনেক বয়স হয়েছে। ওই সব পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, আমাকে যদি আপনি বলেন যে এই সিচুয়েশনে তুমি কি চাও, আমি বলবো যে ওনাকে সময় দেওয়া হোক এবং কি দেশের একটা স্ট্যাবিলিটি আসুক, দেন আপনি এটা হচ্ছে অন্য কারোর হাতে হ্যান্ড ওভার করুন। এখন যদি যে কেউ এখানে আসুক, সবার ওই আপনার ব্যাক ফরওয়ার্ডে যেতে হবে 6 মাস। যেই নতুন করে আসবে 6 মাস দেখতে হবে, অবজার্ভ করতে হবে কী করে গেছে, কী করা লাগবে। দেন আপনি যদি প্রতিনিয়ত 1 বছরের মতো 6 মাস করে ব্যাকে চলে যান, দেন আপনার দেশ হচ্ছে গ্রো করবে না। সো আমি বলবো এই পর্যায়ে হচ্ছে ইউনূস যা করতেছে, ইউনূস সরকার যা করতেছে, তো উনি হচ্ছে গিয়ে রাইট ট্র্যাকে আছে, বাট ওনার ভুল হবে স্বাভাবিক, কারণ ওনার ফিল্ড আর হচ্ছে গিয়ে দেশ চালানো দুইটা ডিফারেন্ট জিনিস, বাট উনি ট্রাই করতেছে। সো আমার কাছে মনে হচ্ছে রাইট নাও এভরিথিং ইজ ওকে। For the time being, Dr. Yunus's appointment was okay. ওকে আমি বলতেছি বিকজ ওনার আসলে পলিটিক্যাল অ্যাসপেক্টের কোনো এক্সপিরিয়েন্স নাই। সো ফর দ্য টাইম বিং জাস্ট টু হ্যাভ আ ফিগার, একজন পপুলিস্ট আমাদের দরকার ছিল, যাকে আসলে মানুষজন বলবে যে না, হি ইজ আ গুড পারসন। অ্যান্ড ডক্টর ইউনুস আসলে ইজ আ গুড পারসন, এটা এভরিওয়ান নোজ। তো ওই দিক থেকে ওই রকম একজন পপুলিস্ট দরকার ছিল, বিকজ আর কোনো নাই বাংলাদেশে। মানে চোখ বন্ধ করে যদি আমি 5 জন মানুষের নাম চিন্তা করতে চাই, ওন্ট গেট এনিওয়ান যাদের আসলে ওখানে বসাতে পারবো। বাট যেটা হচ্ছে, ডক্টর ইউনুস কিছু আসলে চেঞ্জ করতে পারবে না। এক তো তার এক্সপিরিয়েন্স নাই, 2 সে হচ্ছে ইলেক্টেড হয়ে না আসার কারণে সাপোর্টও নাই। কোনো কিছু চেঞ্জ করতে হলে আমার আসলে শুধু উপরে চেঞ্জ করলেই হয় না, গ্রাসরুট থেকে চেঞ্জ করতে হয়। তার গ্রাসরুট সাপোর্ট নাই। হয়তো সে কিছুটা গ্রামীণ ব্যাংক বা ইয়ার থ্রুতে কিছুটা পপুলিজম যেটা গেইন করছে গ্রাসরুটে, ওইটা থেকে হেল্প পাইতে পারে। বাট আসলে যে পরিমাণ ফুড সোলজার্স দরকার, ওই পরিমাণ ফুড সোলজার্স ওনাকে কখনো সাপোর্ট করে নাই। তো ওইখান থেকে আমার মনে হয় হি ওন্ট বি এবল টু মেক আ লট অফ চেঞ্জেস। সো অ্যাপার্ট ফ্রম ফিউ পলিসি চেঞ্জেস, আই থিঙ্ক যে পলিসি চেঞ্জেসগুলোর জন্য আসলে গ্রাসরুট সাপোর্ট দরকার নেই, ওই পলিসি চেঞ্জ ছাড়া ডক্টর ইউনুস কান ডু আ লট অফ থিংস। সো বেস্ট অ্যাপ্রোচ উড বি যে ওই পলিসিগুলো চেঞ্জ করে ইলেকশনের জন্য সবাইকে রেডি করে ইলেকশনটা শেষ করে আইদার হি ক্যান ফর্ম আ নিউ পার্টি অফ হিজ ওন, যেটা আস্তে 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 গেইন করবে, অ্যান্ড দেন ক্যান ওয়ার্ক অন ইট, অথবা he can go back to where he works. That's up to him. But যেটা বললাম যে unless an elected government comes in, real change বাংলাদেশে আসবে না। So elected government needs to come to make those real changes. But elected government আসার আগেও যেটা হচ্ছে যে আসবে গভর্নমেন্টে, তাকে তো আসলে প্রপারলি সেটেলড হইতে হবে। সো আমাদের বিএনপি বলেন, জামাত বলেন, নতুন যে পার্টি ফর্ম করলো এনসিপি, এদেরকে আসলে একটা টাইম দিতে হবে, অ্যাটলিস্ট ইয়ার অ্যান্ড হাফ দল গুছানোর জন্য। সো ওই সময়ই আসলে পলিসি চেঞ্জেসগুলো নিয়ে আসতে হবে, ওগুলো ইমপ্লিমেন্ট করতে হবে থ্রু আউট টপ লেভেল বিউরোক্রেসিস। সো ওইটা করার পর, যেটার জন্য আসলে 1.5 থেকে 2 বছর সময় লাগবে, ওই টাইমটাই ডক্টর ইউনুস থাকতে পারেন, অ্যান্ড তারপর ইলেকশন দিয়ে
he can hand it to the elected government, which he can be a part of as well. But I think that's the best way to go. যেই পলিসিগুলো চেঞ্জ বলতেছি, ফার্স্টটাই হচ্ছে চেঞ্জিং দ্য কনস্টিটিউশন। সো কনস্টিটিউশনে যেমন কিছু কিছু প্রপোজাল করা হয়েছে যে একজন দুইবারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। তারপরে আরেকটা পলিসি চেঞ্জ আসছে আই থিঙ্ক পাসপোর্ট নিয়ে, যে পাসপোর্ট ইজ হিউম্যান রাইটস ফর এভরিওয়ান। সো এটার জন্য পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নাই। সো এই ধরনের কিছু কিছু চেঞ্জেসগুলো, এগুলো আসলে ইউ ডোন্ট নিড, যেটা বললাম যে আমার গ্রাসরুট সাপোর্ট দরকার নেই। একজন দুইবার প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, এটার জন্য আমার আসলে আই ডোন্ট নিড টু কনসাল্ট বা আই ডোন্ট নিড সাপোর্ট অফ দি গ্রাসরুট লেভেল। তো এই যে কনস্টিটিউশনাল চেঞ্জেসগুলো যেগুলো প্রপোজ করা হচ্ছে, এই চেঞ্জেসগুলো আনাটা ইজ মোর ইম্পর্ট্যান্ট, যেগুলো হচ্ছে এনশিওর করবে যে ফিউচারে যদি কোনো গভর্নমেন্ট আসে, দে উইল নট টেক আনডিউ অ্যাডভান্টেজ বাই বিইং ইন দ্য গভর্নমেন্ট। যেমন আমি মন্ত্রী হয়েছি, এই জন্য আমার ভাতিজা হচ্ছে টেন্ডার পাবে, ওগুলা হচ্ছে চেঞ্জ করতে হবে, ওই লজ, রুলস, রেগুলেশনস। সো ওগুলা ইজ অন আ পলিসি লেভেল। These are the policies that needs to be taken care of. And এই জায়গায় I think Dr. Yunus have enough knowledge, because উনি নিজেই নন প্রফিট চালায় আসছে যারা হচ্ছে পলিসি নিয়ে কাজ করছে। অ্যান্ড দেয়ার আর লট অফ পিপল বাংলাদেশে আছে যারা আসলে ওনাকে এই সাপোর্টটাও করতে পারবে যে কী ধরনের পলিসি চেঞ্জেস আনা উচিত। বাট দেশ চালানোর মতো আসলে ক্যাপাসিটি এখন ওনার নাই। আই উড সে উনি মাহাথির মোহাম্মদ যখন রিইলেক্ট হয়েছে অ্যাট 92 years of age, মাহাথির মোহাম্মদ ফেইল্ড মালয়েশিয়া, রাইট? নট অনলি বিকজ অফ হিজ এজ, বাট অলসো বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সে আসলে পলিটিক্স থেকে অনেকদিন দূরে ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। সো ডক্টর ইউনূস কখনো পলিটিক্সে ছিলই না, আসলে সাপোর্টটাও পাবেন। অ্যান্ড এই কমপ্লেনটাই কিন্তু বারবার আসতেছে যে হি ইজ ট্রাইং টু ব্রিং চেঞ্জ, but he is not getting support from anyone to bring those changes. So don't try it. আমার কাছে মনে হয় দিস ওয়াজ অ্যান এক্সিলেন্ট চয়েস। আমার কাছে যেটা মনে হইতেছিল 2018 সাল থেকে, এবং যেহেতু আমি রিসার্চার এবং ডেটা সায়েন্সের, আমরা যখন বিবিএসের স্ট্যাটিস্টিক্স ধরি, ডেটা ধরি, ওইখানে প্রচণ্ড গোজামেল হচ্ছে গিয়ে আমরা তখনই দেখি। কারণ একটা গ্রাফ বানাইলে গ্রাফটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে করে, এটা যে একটা খুব একটা হচ্ছে গিয়ে একটা অর্কেস্ট্রেটেড ডেটা, এটা তখন খুব ইজিলি বোঝা যায়। তো 2022 সালে এসে হচ্ছে কি আমাদের ইকোনমির খুব বাজে অবস্থা, যখন থেকে রিজার্ভ শর্টেজ পড়লো, ইয়ে পড়লো। 2024 হচ্ছে গিয়ে কি ওটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে হচ্ছে গিয়ে রক্ত চুষতে আর কিচ্ছু রাখে নাই, যে একদম পুরো একদম কলাপস করার অবস্থা, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে। In that point we needed someone who had a very sharp economic knowledge, যে বাংলাদেশের প্রথমে হচ্ছে গিয়ে আমাকে বাংলাদেশের যেই ইকোনমিক সিস্টেমটা সেটাকে ধরতে পারবে। দেন ওইটাকে আপনি ধরলে হচ্ছে গিয়ে ওই কলাপসটা ধরতে পারলে আপনি তখন সোশ্যাল কলাপসের দিকে হচ্ছে গিয়ে আপনি নজর দিতে পারবেন। সো ইন দ্যাট রিগার্ড ডক্টর ইউনুস ওয়াজ আ ভেরি গুড পারসন টু ডিল উইথ। সেকেন্ডে আমরা যেটা দেখতে থাকলাম, আমি সেকেন্ড ইস্যু বলিনি, আমি বলতে ফার্স্ট ইস্যুরই সেকেন্ড পয়েন্ট, যে ডক্টর ইউনুসের যে গ্লোবাল ইমেজ আছে, সেই ইমেজের কারণে ফিনান্সিয়ালি বাংলাদেশকে অ্যাসিস্ট করার হচ্ছে গিয়ে যে ক্রেডিবিলিটিটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা পাচ্ছিল না, সেই জিনিসটা তারা পাইতে থাকে। তারা এমনও দেখা গেছে যে হচ্ছে গিয়ে আমি যদি চিন্তা করি যে হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের ডোনেশন, তারপরে হচ্ছে গিয়ে এইড, লোন, তারপরে হচ্ছে গিয়ে অনেক জায়গায় আমি যেটা শুনছি আমার পার্সোনাল কন্ট্যাক্টে যারা এলসি খোলার যে এলসি ব্লক ছিল, তারপরে হচ্ছে গিয়ে লাইন অফ ক্রেডিট যেগুলো ব্লক ছিল, সেইগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা জাস্ট বিকজ দে হ্যাড লাইক আ মোর ট্রাস্ট অন লাইক ডক্টর ইউনুস অ্যান্ড হিজ গভর্নমেন্ট, তারা হচ্ছে গিয়ে ওটা ছেড়ে দেয় বা হচ্ছে কি একটু রিল্যাক্সড হয়, যেটা নাকি আগে অনেক স্ট্রিনজেন্ট ছিল। সো ইন দ্যাট রিগার্ড বাংলাদেশের তখন অর্থনৈতিক অবস্থা যা ছিল, সেই অবস্থায় হচ্ছে গিয়ে দেশের হাল ধরাতে আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস ওয়াজ দ্য রাইট পারসন টু চুজ। I have objections regarding the way the government was formed এবং the way the government like মানে ওদের ম্যান্ডেটটাকে কিভাবে আসবে সেটাকে ডিসাইড করছে। প্রথম জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যেটা নিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল পার্টিদের ফেইলিয়র, সেটা হচ্ছে গিয়ে তাদেরকে যখন জাতীয় সরকারের প্রপোজাল দেওয়া হয়েছে
তাদের বিভিন্ন পলিটিক্যাল ক্যালকুলেশনের কারণে তারা জাতীয় সরকার করতে চায়নি। যখন জাতীয় সরকার করতে চায় নাই, তখনই যে জিনিসটা ঘটছে যে পিপল হু আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেল পাবলিক ডিডেন্ট কাম টু পাওয়ার। আ লট অফ পিপল যারা নাকি অ্যাকাডেমিশিয়ান অথবা হ্যাড অ্যান এনজিও ব্যাকগ্রাউন্ড, হু ওয়ার্ক উইথ পিপল বাট ইন লাইক আ ভেরি ন্যারো লেভেল, তারা হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে দেখা গেছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। সো সেই কারণে যে গভর্নমেন্টটা ফর্ম করছে, গভর্নমেন্ট ফরমেশনটাই একটা প্রবলেম হয়ে গেছে। যারা গ্যাঞ্জাম করবে সেই পাবলিকগুলোকে বুঝে এবং তাদেরকে দমাইতে পারবে, তারা এক জায়গা থেকে মানে 5 মুভস পরে কোথায় যাবে এই জিনিসটা তারা বুঝে। তখন কিন্তু আমার প্রোগ্রেস ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে আমার না, টার্গেট না, আমার তখন হচ্ছে গিয়ে সার্ভাইভাল। এবং এই কারণেই হচ্ছে গিয়ে আমি গতকালকে শুনতেছিলাম 155টা মেজর প্রোটেস্ট ডিল করতে হয়েছে হচ্ছে গিয়ে ইউনুস গভর্নমেন্টের। কারণ গিয়ে কি, ওরা হচ্ছে গিয়ে অনেক জায়গায় অনেকজনের পালস বুঝে নাই, এমন জিনিসে হাত দিছে যে জিনিসগুলোতে হচ্ছে গিয়ে তখন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হাত দেওয়া উচিত ছিল না। ওই মুভমেন্টগুলো হওয়ার আগেই হচ্ছে গিয়ে ইনফরমেশন পাওয়া পাওয়া এগুলোতে একটা গ্যাপ হয়ে গেছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে হ্যাঁ ট্রু, যারা নাকি হচ্ছে গিয়ে পিপলদের পালস বুঝে তারা হচ্ছে গিয়ে খুব বেশি একটা হচ্ছে গিয়ে বেনিফিট করতে পারে না এই কান্ট্রিকে। বাট আমার কাছে মনে হচ্ছে যে নেসেসিটি যদি কথা চিন্তা করি তখন হচ্ছে গিয়ে এই পলিটিক্যাল এদেরকেই দরকার ছিল। তো এইটা একটা প্রবলেম ছিল। সেকেন্ড প্রবলেম ছিল হচ্ছে গিয়ে তারা একটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস ক্রিয়েট করছে। কীভাবে ক্রাইসিস ক্রিয়েট করছে, আমি বিভিন্ন জায়গায় রেভলিউশন পোস্ট রেভলিউশন পিরিয়ডে যেটা দেখছি যে একটা রেভলিউশন চার্টার থাকে, যেটার এগেনস্টে হচ্ছে গিয়ে বা যেটার বেসিস ধরে হচ্ছে গিয়ে গভর্নমেন্টরা হচ্ছে গিয়ে ওথ নেয় বা হচ্ছে ফাংশন করে। তারা হচ্ছে গিয়ে এক জায়গায় কনস্টিটিউশনের আন্ডারে ওথ নিল, নেওয়ার পর আবার কনস্টিটিউশন কারেক্ট করবে। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে, যেইটার প্রবলেম হচ্ছে গিয়ে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে এটা একটা ডিবেট হয়ে গেছে, সলভ হয়ে গেছে। সো যে জিনিসে ঘটে গেছে যে এটা অনেকটা একটা উইক গভর্নমেন্ট ফর্ম করছে, এবং উইক গভর্নমেন্ট ফর্ম করাতে আই উড নট ব্লেম ডক্টর ইউনুস, আই উড রাদার ব্লেম দ্য পলিটিক্যাল পার্টিস যারা সেই পয়েন্টে যে নেগোসিয়েশন করছে। এবং ডক্টর সলিমুল্লাহ স্যারের হচ্ছে গিয়ে আমি একটা টক শো শুনছিলাম, খুব সুন্দর একটা কথা বলছে যে এই একটা ছোট্ট ইনসিডেন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে দেখায় যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থা কীরকম। যে একটা ভ্যাকিউম যখন হয়েছে, একটা ক্রাইসিস যখন হয়েছে, নো ওয়ান কুড ডিরেক্ট দ্য কান্ট্রি টু আ রাইট ডিরেকশন, যে তখন কি করাটা উচিত হবে। তাহলে আমাদের এই যে বুদ্ধিজীবী স্ট্রাটা ডেভেলপ করছে ওভার দ্য 50 ইয়ার্স, এটা কি ডেভেলপ করলো? ওরা কি শুধু হচ্ছে গিয়ে বুদ্ধি বিক্রি করলো গভর্নমেন্টের কাছে একটা ডিরেকশন না দিতে পারলে? তো এইটা হচ্ছে গিয়ে আমার স্ট্যান্সটা। ডক্টর ইউনুসের ব্যাকগ্রাউন্ড তো হি ইজ অ্যান অ্যাকাডেমিশিয়ান, এবং উনি হচ্ছে গিয়ে অনেকটা অ্যাক্টিভিস্ট বলা যায় না, বাট হচ্ছে গিয়ে উনি মানে একটা সোশ্যাল, হ্যাঁ একটা ওইরকম হচ্ছে গিয়ে করে। তো উনি ওনার মতো করে হচ্ছে গিয়ে কমিশনগুলো ফর্ম করছেন। কিন্তু কমিশনগুলো ফর্মেশনের সময় হচ্ছে গিয়ে মানে কমিশন ফর্ম মানে ওনার প্রসেসটার মধ্যে আমার কাছে একটু ঘাপলা লাগে। উনি কমিশন ফর্ম করছেন, কমিশনের প্রপোজাল নিয়ে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টির সাথে বসতেছেন। আমার কাছে মনে হয় হচ্ছে কি উনি যদি কমিশনগুলো ফর্ম করার আগে পলিটিক্যাল পার্টির সাথে বসতেন, তাইলে হচ্ছে কমিশন থেকে যে প্রপোজালগুলো আসতো সেগুলো হচ্ছে গিয়ে কম রেজিস্ট্যান্স ফিল করতো। যেমন ইভেন আমি যদি নারী কমিশনেই দেখি, নারী কমিশনের হেডকে হচ্ছে গিয়ে প্রশ্ন করা হয়েছে আপনি কি ধর্মীয় জ্ঞান আছে বা ধর্মীয় লাইনে পড়াশোনা করছে কাউকে অ্যাড করছেন কি না আপনার কমিশনে? উনি বলছে না করিনি। বলছে কেন? বলে তাহলে আমার 150 জন হয়ে যাবে মেম্বার, এটা তো সেন্স মেক করে না। সেকেন্ড অফ অল হচ্ছে আমি কেন করব? আমাকে বলছে হচ্ছে গিয়ে যে ইকুয়ালিটি, তারপর ইকুইটি, এই জিনিসগুলো এনশিওর করতে কি কি লাগবে সেগুলোর হচ্ছে গিয়ে প্রপোজাল দাও। এইটা তো আমাকে নিউট্রাল পার্সপেক্টিভে হচ্ছে ইভ্যালুয়েশন করতে হবে, নিউট্রাল পার্সপেক্টিভে ইভ্যালুয়েশন করতে হবে। সেই কারণে হচ্ছে গিয়ে আমি কোনো ধর্ম দেখি নাই, কোনো কিছু দেখি নাই, আমি ওইভাবে হচ্ছে গিয়ে আমার মেম্বার সিলেক্ট করছি। ওনার কথা হচ্ছে গিয়ে খুব মানে ইটস কোয়াইট লজিক্যাল, কিন্তু দেন এগেইন আমার কাছে মনে হয় উনি যে ওটা চিন্তা করতেছে না, ইটস বিকজ অফ হার ব্যাকগ্রাউন্ড অথবা দ্য ওয়ে লাইক দ্য পিপল অথবা দ্য কমিউনিটি শি হ্যাজ ওয়ার্কড উইথ, যে আপনার তো ফাইনালি ওটা ইমপ্লিমেন্টেশন হইতেছে ওভার ইন দ্য কান্ট্রি, আপনাদের ডিফারেন্ট কমিউনিটিতে যে ওইটা ইমপ্লিমেন্টেশন হইতেছে। সো ইউ হ্যাভ আ লট অফ স্টেক হোল্ডার্স, ওয়াই ডিডন্ট ইউ টেক দেম? সো এই যে দ্য হেড অফ লাইক দিস রিফর্ম কমিশন, ওনার যে সিলেকশনটা হয়েছে, এই সিলেকশনটা যদি পলিটিক্যাল পার্টির সাথে ডিসকাশন করতো
তাহলে হয়তো বা এমন একজন সিলেক্টেড হইতো, আই এম নট সেইং যে শি ইজ নট দ্য রাইট পারসন, যে হয়তো বা এমন কেউ একজন হইতো যেইটা নাকি লেস রেজিস্ট্যান্স ইয়ে করতো। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার পলিসিগুলা, কিছু পলিসি আছে যেগুলো হচ্ছে গিয়ে হয়তো বা ধরার দরকার ছিল না, কারণ ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি রিফর্ম নাকি হচ্ছে গিয়ে ইলেকশন, এই জিনিসটা কিন্তু ফার্স্টের থেকেই সবাই বলতেছিল হচ্ছে গিয়ে যে আপনারা আপনাদের একটা জব ডিসক্রিপশন, একটা মানে কতটুকু পরিধিতে আপনি কাজ করবেন সেটা ফিক্স করেন, এটা ওরা করেনি। ওনারা রিফর্মে হাত দিছে, বিচারে হাত দিছে, ইলেকশনে হাত দিছে, মানে ইটস টু মেনি থিংস ফর দ্য গভর্নমেন্ট টু হ্যান্ডেল আর কি, স্পেশালি যখন নাকি মেজর একটা পলিটিক্যাল পার্টি মেজর ডিমান্ড হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন করা। সো সেই কারণে আমার কাছে মনে হয় যে পলিসিগুলোতে হাত দেওয়া হয়েছে, সেই পলিসিগুলো আরও ভালোভাবে হচ্ছে গিয়ে সিলেকশনের দাবি রাখে। সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে যে কমিশনগুলো ফর্ম করা হয়েছে, সেই কমিশনগুলো কিভাবে ফর্ম করা হয়েছে সেই প্রসেসটা ট্রান্সপারেন্ট না, এবং এই কারণে হচ্ছে গিয়ে এত ধরনের অবজেকশন এবং এত ধরনের হচ্ছে গিয়ে আপনার কি বলে ব্যাকল্যাশ হচ্ছে গিয়ে এখন ক্রিয়েট হয়েছে। আর লাস্ট অফ অল হচ্ছে গিয়ে থার্ড যে কোয়েশ্চেনটা আপনার ছিল যে ইলেকশনের ব্যাপারে, এইটার ব্যাপারে হচ্ছে কি আমি আরেকজনের একটা কথা শুনে আমার কাছে ভালো লাগছে, বলছে যে ইটস লাইক এটা হচ্ছে কি একটা বিটার একটা জিনিস আমাদের জন্য, বাট ইটস এ ট্রেন দ্যাট উই মাস্ট টেক, আজকে হোক আর কালকে হোক এটা করব। যত দিন হচ্ছে গিয়ে দেরি হবে ততই হচ্ছে গিয়ে ডিস্ট্রাস্ট ক্রিয়েট হবে গভর্নমেন্টের সাথে, ততই হচ্ছে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার্স হচ্ছে গিয়ে সেটা লেভারেজ নিতে চাবে। এটা বাংলাদেশের সভরেন্টির জন্য একটা প্রবলেম, সব কিছুর জন্য একটা প্রবলেম। সো আমার কাছে এখন অ্যাজ দ্য কান্ট্রি স্ট্যান্ডস মনে হয় হচ্ছে গিয়ে যতটুকু রিফর্ম হয়েছে, আর যে এসেনশিয়াল রিফর্মগুলো আছে সেইগুলো তাড়াতাড়ি শেষ করে একটা ইলেকশনের মধ্যে হচ্ছে গিয়ে চলে যাওয়া। কারণ হচ্ছে গিয়ে বর্তমানে যেটা বোঝা যাইতেছে সেটা হচ্ছে গিয়ে দ্য মিলিটারি ইজ ভেরি অ্যাজিটেটেড, এবং হচ্ছে গিয়ে দ্য মেজর পলিটিক্যাল পার্টি হচ্ছে গিয়ে খুবই হচ্ছে গিয়ে মানে একটা রেস্টলেস অবস্থায় আছে। যদি হচ্ছে গিয়ে এই দুইটা পার্টি হচ্ছে গিয়ে এই কন্ডিশনে বেশি লম্বা সময় থাকে, তাহলে হচ্ছে গিয়ে এই গভর্নমেন্ট হয়তো বা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আর কিছুদিন আগে যে সিচুয়েশন হয়েছিল যে ডক্টর ইউনূস যদি চলে যায়, তাহলে ডক্টর ইউনূসের লেভেলে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে কি আর কোনো নিউট্রাল লোক আছে কি না, বা হচ্ছে গিয়ে এত অ্যাকসেপ্টেন্স এবং গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে কি না আমার জানা নাই। এবং তখন যে ভ্যাকিউমটা সৃষ্টি হবে আমার কাছে মনে হয় দ্যাটস ফার ওয়ার্স দ্যান নট কমপ্লিটিং অল দ্য রিফর্মস রাইট নাও। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, শাসিত। এটি হচ্ছে কথা, এর বাইরে কোনো কথা নেই। আমি যদি আমাদের বাংলাদেশের হিস্ট্রিটা দেখি, 52-তে একটা স্টুডেন্ট লেড মুভমেন্ট হয়েছে, তারপরে দেয়ার ওয়াজ 71, সো দেয়ার ওয়াজ অলমোস্ট 20 ইয়ার্স গ্যাপ, তারপরে হয়েছে 91 এরশাদ বিরোধী আন্দোলন। এরপরে আমরা বলতে পারি আপনার 2024 শর্ট টার্মে হবে না, বাট মানে ওই যে ফিনিক্স পাখির মতো আর কি, মানে এভরি নিউ জেনারেশন, মানে নতুন জেনারেশনই আসলে স্বপ্ন দেখতে, মানে আসলে রক্ত দেয় তো নতুন জেনারেশনই। কারণ 52-তে রক্ত দিচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, 71-এ আপনার ইয়াং ছেলেপেলেরা যুদ্ধ করছে, সাথে তো বাংলাদেশের আপামর জনতা, শ্রমিক, কৃষক সবাই জয়েন করছে। 91-এও কিন্তু আপনার শহীদ আসাদ, আপনার যে গণতন্ত্র মুক্তি পাক, শহীদা চাননি পাচ্চাক, যেই স্লোগান লিখে রাখছিল, মানে দ্যাট ওয়াজ আ স্টুডেন্ট মুভমেন্ট, নাও উই সি স্টুডেন্ট। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি নিউ জেনারেশন উইল কন্টিনিউ দিস স্পিরিট অফ রেভলিউশন। হ্যাঁ, একটা জেনারেশন যখন ফেলিয়ার হয় তখন ওই জেনারেশনটা মেবি মিউটেড হয়ে যায়। সো 91-এর যে জেনারেশনটা ছিল, আমরা তো সেই জেনারেশন না, বাট আমরা আবার পরবর্তী জেনারেশন। সো যদি এই গভর্নমেন্ট মানে ফেল করে, হাইলি লাইকলি ফর দ্য নেক্সট 15-20 ইয়ার্স আমরা আর করবো না, বাট ততক্ষণে কিন্তু there would be a new army of people. So it can, মানে আমরা বলতে পারি এটা একটা সাইকেলের মতো। এভরি পার্সন আর মুভমেন্ট তো হয় আপনার ইয়াং জেনারেশন দিয়ে, যাদের বয়স আপনার
15 থেকে 35-এর মধ্যে। সো 52, 71, 90, 2024 যদি দেখেন তো আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না, মানে দের ইজ অলওয়েজ অ্যান আউটবার্স্ট।